এই যে বাসের মধ্যে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, রেপ হচ্ছে, তারপর একটা ভিডিও দেখলাম একটা ছেলেকে ধরে দুই হাতের দুই কবজি দুই পায়ের মানে 4 টুকরা করে ফেললো আর কি। পুরোটা আমি দেখতে পারিনি। এরকম অনেক দৃশ্য দেখতে পাচ্ছি। তো এখন আসলে বুঝতে পারছি না, মানে যে এখন যদি আমাকে কেউ মারতে আসে সে ডেভিল না আমি মার খেলে আমি ডেভিল। এখন জাতির কাছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর রাজনীতির যে জায়গাটা যাচ্ছে, মনে হচ্ছে যে আওয়ামী লীগ বা কেউ আসলে রাজনীতি করার কোনো দরকার নাই। এখন বিদেশের টাকা যা এসছে 250 কোটি টাকা, সেই টাকায় বিদেশি বাইডেন প্রশাসন, ক্লিন্টন প্রশাসন, সোরাসের যে টাকাটা আসছে ডিপ স্টেট ষড়যন্ত্রে, তো সেই টাকাটা বোধহয় সেই টাকার সাথে আরো অনেক ষড়যন্ত্রকারী সংস্থার টাকা যুক্ত হয়েছে এবং বাংলাদেশে অবস্থিত আরো অনেক মির্জাফর, খন্দকার, মোস্তাক তো আছেনই। তো সকলে মিলে আসলে যেটা করছে সেটা হচ্ছে রাজনীতিটা থাকবে না, গণতন্ত্র থাকবে না, যে জন্য নামটা দেওয়ার চেষ্টা করছিলেন আলী রিয়াজ সাহেব, জনতন্ত্র না এই টাইপের কি যেন একটা, সেটাও বুঝতে পারছি না। যদিও সংবিধানে লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎস। তাহলে আমরা জনগণ যদি সকল ক্ষমতার উৎস হই, তাহলে আমাদের কথা আমরা বলতে পারছি না, আমরা ডেভিল। এখন জনগণের মধ্যে ক্রাইটেরিয়াটা কি, মানে কে জনগণ আর কে আলাদা? মানে ধরেন আমি আওয়ামী লীগ করি, আমি শিল্পী এবং আমি বাংলাদেশের একজন নাগরিক, তাহলে আমার আসলে পরিচয় কি? আমি কি তাহলে জনগণ না? আমি কি শুধু আওয়ামী লীগ করি দেখে আমি ডেভিলের কাতারে চলে গেলাম? কিংবা ধরেন যিনি আওয়ামী লীগ করে না, তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের, স্বাধীনতার পক্ষের, জয় বাংলা বলছে, মুক্ত চিন্তার, প্রগতিশীল চিন্তার বা সনাতনী, সে হয়তো আওয়ামী লীগ করে না, তাহলে সে ডেভিল না কি? মানে এই যে কনফিউশনটা, তাহলে ডেভিলকে, জনগণকে, এখন আওয়ামী লীগের নেতা কর্মী ডেভিল, সমর্থক বা মুক্তিযুদ্ধের সমর্থকরাও ডেভিল, তাহলে আমি কি তাহলে জনগণ না? মানে এই যে আমাদের যে এখন রাষ্ট্র আমাদেরকে কোথায় দাঁড় করাচ্ছে, তাহলে রাষ্ট্র আমাদেরকে জনগণ মনে করছে না, আমরা এই রাষ্ট্রের জনগণ না, আমরা শুধু ডেভিল। যদি তাই হয়ে থাকে তাহলে তো কোটি কোটি ডেভিল বাংলাদেশে। আওয়ামী লীগের ডেভিল আছে, বিএনপির ডেভিল আছে, জাতীয় পার্টির ডেভিল আছে, স্বাধীনতার পক্ষের ডেভিল আছে। তো তার মানে এই দেশের 4 ভাগের 3 ভাগই তাহলে ডেভিল, আর 1 ভাগ বাকি থাকছে কোন রকম 1 ভাগ। সে 1 ভাগের সংখ্যা কিন্তু অনেক বেশি না। তাহলে শুধু তারা রাজনীতি করবে, তারা কিংস পার্টি বা হোয়াট এভার, ছাত্রদের মাধ্যমে, যদিও ছাত্রদের আর ছাত্র দেখি না, তাদের ছাত্রদের কোনো পরিচয় আমরা বুঝি না। তো এখন শুধু তারাই কাজ করবে। সেই জায়গায় থেকে এখন আমরা, আমার মনে হয় জাতির কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে জনগণকে, ডেভিলকে, আর বাংলাদেশে বসবাস করার অধিকার কার আছে? এখন যদি এরকম হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি শিক্ষিত মানুষ আছেন, উনি বিবেচনা করে একটা ঘোষণা দিয়ে দিক যে আমরা কেউ দেশে থাকতে পারবো না বা আমরা বেঁচে থাকতে পারবো না, আমরা জেলে চলে যাব, বা কারা জেলে যাব, কারা মারা যাবে, এটা লিস্ট করে দিক, দিলে যেটা হবে, তাহলে আমি এটা ভেবেছি, সেটাই শেয়ার করছি দর্শকদের মাধ্যমে। তাহলে যেটা হবে, ধরেন এত এত মানুষ আমরা মারা যাব, তা আমাদের চোখ, আমাদের কিডনি, আমাদের লিভার, আমাদের হার্ট, এগুলো কিন্তু আমরা ডোনেট করতে পারি। তাহলে হয় কি, এক একজন মানুষ অনেকগুলো মানুষকে নতুন জীবন দিতে পারে। তাহলে হবে কি, কোপাকপির কারণে, পুড়িয়ে পিটিয়ে মারার কারণে আমাদের চোখ, আমাদের হার্ট, আমাদের কিডনি গুলো তো ডিস্ট্রয় হয়ে যাবে। তো এটা মনে কি একটা বড় অ্যাসেট, আমরা মানুষ হিসেবে হয়তো গ্রহণযোগ্য না এই রাষ্ট্রের জন্য, কিন্তু আমাদের চোখ বা আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিন্তু অন্য মানুষের কাজে লাগবে। তো সেই কারণে আমরা কি লিস্ট করে দিই, লিস্ট করে দিলে যেটা হবে, আমরা তখন সিদ্ধান্ত নিতে পারবো যে মৃত্যুর আগ মুহূর্তে কে কি করব, বা জেলে গেলে আমরা কি করব, বা আমরা জনগণ না। আমার মনে হয় যে এখন রাষ্ট্রের ওরকম একটা সময় আসছে জনগণকে বোঝানো যে ভাই তুমি বাস উঠছো না, তুমি বাস উঠলে রেপ হবা, মেয়েরা তোমরা স্কুল কলেজে যেও না। এরকম একটা সময় আমরা দাঁড়িয়ে আছি। তো এখন এরকম একটা সময় হয় আমাদেরকে একটা লিস্ট দিক, আমরা কোন কাতারে করি, অথবা এমনও হতে পারে যে যদি লিস্ট না দেয় আমরাই হয়তো লিস্ট করা শুরু। এবং ডোনাল্ড ট্রাম্প আসার সাথে সাথে কিন্তু বাইডেন প্রশাসনের যে খুঁটিগুলো ছিল, লোকজন যারা ছিল সবাইকে কিন্তু নিয়ে গেছেন, ইউএসএইড বন্ধ করে দিয়েছে, বিদেশি ফান্ড টান্ড গুলো সেগুলোকে মিনিমাইজ করে দিয়েছে। তো এখন তাহলে আমাদের হাতে কি থাকছে? আমাদের হাতে থাকছে হচ্ছে, আমরা সবকিছু জানি, সবকিছু চিনি। 1971 সালে আমরা আমাদের শত্রুদেরকে চিনতাম, যে পাকিস্তানের সেই শত্রুরা, তাদের সাথে আমাদের কিছু রাজাকার, আল বদর, আল শামস ছিল। মাঝখানের সময়টাতে আমাদের কাছে চিহ্নিত শত্রু ছিল।
মিলেমিশে একাকার হয়েছিল। আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে ছিল, সাংস্কৃতিক সংগঠন বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। কিন্তু এই ডিপ স্টেট ষড়যন্ত্র এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পরবর্তী পর্যায়ে এসে আজকে সমস্ত কিছু ক্লিয়ার। আজকে শিবিরের আজকে কিন্তু ক্রেডিট নেওয়ার যে একটা, তাদের সকলের মধ্যে যে একটা বিরোধ, ক্রেডিট ভাগাভাগি, কে বস, কে কি কতটা করেছে, কে কটা লাশ ফেলেছে, এগুলো সব মিলাই কিন্তু আজকে কিন্তু সব আমাদের কাছে তারাই বলে দিচ্ছে স্পষ্ট, এবং এটা জনগণের কাছে পৌঁছে গেছে। এমন না যে আওয়ামী লীগ এটাকে ম্যানুফ্যাকচারিং করে, এটাকে রং চড়িয়ে আলাদা করে জনগণের কাছে পৌঁছাচ্ছে। এই কথাগুলো আওয়ামী লীগ আগেও বলেছে, এখনো বলছে, এবং এখন এটা ক্লিয়ার। তো সেই ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, এখন আমরা জানি ডিপ স্টেটের আমাদের আন্তর্জাতিক পর্যায়ে শত্রু কারা এবং আমাদের বাঙালি শত্রু কারা, যারা ফ্রান্সে বসে, আমেরিকায় বসে বকর বকর করেই যাচ্ছেন। তো এবং সেটা আমাদের দেশের মানুষজন পীর মনে করে, ওনাকে বিরাট কিছু মনে করে মানছেন। যাই হোক, ঠিক আছে, সেটা কেউ কাউকে মানতেই পারে, সেটাতে আমার কোনো আপত্তি নাই, আমি সেটাকে ডিসরেসপেক্ট করি না। যে যাকে শ্রদ্ধা ভক্তি করে মাথায় তুলে রাখুক। কিন্তু এখন ওনাদের প্রেসক্রিপশনে ধানমন্ডি 32 ভাঙা হচ্ছে, আবার বলা হচ্ছে টুঙ্গিপাড়া ভাঙা হবে। তো এই সব কিছুর পরিপ্রেক্ষিতে যেটা ঘটেছে, এখন আমরা চিনি ওই যে দেশের 4 ভাগের মধ্যে 3 ভাগ তো ওনারা আমাদেরকে আলাদাই করে দিয়েছেন। ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমরা মোটামুটি কিন্তু সবাই আলাদা হয়ে গেছে, আমাদেরকে আলাদা করেছেন। যার ফলে কি হচ্ছে, এখন ওই 1 ভাগ যে, সে 1 ভাগ ওনারা এক কাতারে, আমরা সবাই এক কাতারে। আমি বলছি না যে এখানে আওয়ামী লীগ বিএনপি টাই করেছে বা মিলেমিশে গেছে, আমি বলছি যে রাষ্ট্রের প্রয়োজনে, নিজের অস্তিত্বের প্রয়োজনে, মুক্তিযুদ্ধের চেতনার প্রয়োজনে, কিংবা নিজের বাঁচার প্রয়োজনে হলেও এখন যে যার জায়গায় দাঁড়ানো। তো সেই ক্ষেত্রে জনগণ চিনতে পেরেছে, জনগণ বুঝতে পেরেছে, এখন শুধু বাকি হচ্ছে একটু বারুদের। জনগণের এরকম হাত পা কাটা যদি চলতে থাকে, যে হিন্দু মুসলমান আলাদা ভাগ করে যদি রেপ কেস বাড়তে থাকে, হয়তো জনগণ দেখবেন যে ডিপ স্টেটেড কিছু মানবে না। ওই আপনি করিম চাচার কথা বলেন না, তো মুক্তিযুদ্ধের সময় করিম চাচারা যেরকম বাঁশ ক্ষেত থেকে একটা বাঁশ কেটে লুঙ্গিটা কাঁচা মেরে দৌড় দিছিল, এরকম হতে পারে আমার কাছে মনে হচ্ছে, সময় হয়ে আসছে। ধন্যবাদ আপনাকে। অনেকের মন্তব্য হচ্ছে এইটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পরে মার্কিন ডিপ স্টেটের যে ভূমিকা ছিল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে, সেক্ষেত্রে ভবিষ্যতে কি হবে না হবে সেটা বিবেচ্য নয়, কিন্তু ডিপ স্টেটের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল 5ই আগস্টে বা জুলাই বিপ্লবের পেছনে, সেটা পরিষ্কার হয়ে গেছে দেশবাসীর কাছে। এখন আর কোনো সবার কাছে পরিষ্কার। বিগত সরকারও সেটা বলেছিল যে বিদেশি ষড়যন্ত্র চলছে, সেটাও ক্লিয়ার হয়ে গেল। জামাত শিবির, হিজবুত তাহরীর তারা ছিল, সেটাও ক্লিয়ার হয়ে গেল। একটা জায়গায় বলছিলেন যে দেখেন 6 মাসে কোনো অভিযোগ আছে, কোথাও তো কোনো অভিযোগ নেই। আর আমাদের রিপোর্ট দেখেন, আমি তো ব্রিলিয়ান্ট বলবো। তুমি যেভাবে শিশু সুলভ ভাবে বলছিলেন, সেটা শিশু সুলভ না, সেটিতে আমার মনে হয়েছে যে আমরা যে মারা যাচ্ছি, দেশে যে ভাঙচুর হচ্ছে, এসব কিছু ওনার কাছে কোনো ব্যাপার না। উনি ভাবছেন যে এই 4 ভাগ মানুষের মধ্যে যত কমানো যায়, এটা তো ওনার মিশনের পার্ট। এই জন্য এইসব মানুষজন যে মারা যাচ্ছে, এটাকে উনি মানে ফরজ কাজ বা ভালো কাজ হিসেবে যেহেতু ধরছেন, এই জন্য এটা রিপোর্ট হিসেবে উনি ওনাকে ব্রিলিয়ান্ট এবং 100-তে উনি 99-এর মতন মার্কস দিচ্ছেন। তাহলে আমরা ব্রিলিয়ান্ট কি করে বলেন? আমার কাছে মনে হচ্ছে এইসব ওনার কাছে, মানে এই যে মৃত্যুগুলো, এই যে ধ্বংসগুলো, এই যে আগুন জ্বলছে, এই যে ভাঙচুর হচ্ছে, এই যে লুটতরাজ হচ্ছে, ডাকাতি হচ্ছে, এইসব ঘটনা কোনো, এগুলো উনি চান, এটা উনি, এবং এগুলো সাকসেসফুলি করতে পারছেন, সেটাই ওনার সফলতা। উনি ওটাকেই বুঝিয়েছেন। দেখেন, আমাদের খুব অগ্রজ একজন শিল্পী রণবীর স্যার, উনি ওনাকে মঞ্চে উঠতে দেয়া হলো। আমি তো মনে করি একজন রণবীর স্যার যে মঞ্চে উঠেনি, এবং সেই কারণে জয়নাল আবেদিন, উনার যে ছেলে পুত্র ময়নুল আবেদিন সম্ভবত না নাম, উনিও প্রোগ্রাম বর্জন করে চলে গেছেন। তো আমার কাছে এই ঘটনাতে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের শিল্প সাহিত্য সবকিছু ধ্বংস করতে হবে, এটা এজেন্ডা। এই যে ঘটনাটা ঘটেছে, একজন শিক্ষক উপদেষ্টা হিসেবে বা একজন শিক্ষিত প্রেস সচিব হিসেবে অন্তত তাদের পক্ষ থেকে যে বার্তাটি জনগণের কাছে আসা উচিত ছিল সৌজন্যতামূলক, সেটি ওনারা যেহেতু দেখাননি রণবীর স্যার পর্যন্ত, তা আমার মনে হচ্ছে যে ওনারা আসলে এগুলোই করতে এসেছে, এগুলোই ওনাদের প্রায়োরিটি লিস্টে আছে। ভাঙবেন, মারবেন, কাটবেন, নামাবেন, মঞ্চে উঠবেন, উঠতে দিবেন না, নাটক বন্ধ করবেন, সিনেমা বন্ধ করবেন। একটু আগে আমি যখন আপনার সাথে, তখন আমাদের 2 জন শিল্পী বুবলি এবং বারিশাহ, ওরা একটা কোথাও
প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়েছিল, ওখানে ওদেরকে মোটামুটি নাজেহাল অবস্থায় ওরা চলে আসছে, প্রোগ্রাম করতে পারেনি। দেখেন গত 7 মাসে কিন্তু আমাদের অনেক শিল্পীরা কোথাও কি তাদের রেগুলার যে কাজ উদ্বোধন করা, যেটা তারা সবসময় করে আসছেন এত বছরে, সেটি করতে পারেনি, এবং আজকেও একই ঘটনা ঘটেছে। আমাদের মঞ্চ নাটকের যে উৎসব ছিল সেটি বন্ধ হয়ে গেছে। তো সবকিছু মিলে, এবং আজকে যে কাওয়ালি যেখানে হয়েছে আসর, আমি শতভাগ নিশ্চিত নই, কিন্তু আমি যেহেতু বলছি সেজন্য আগে স্বীকার করে নিচ্ছি, আমি শতভাগ নিশ্চিত নই, কিন্তু আমি শুনলাম যে ওই জায়গাটির যে রেন্ট সেটিও নাকি সরকার মওকুফ করে দিয়েছে কাওয়ালি উৎসবের জন্য। কাওয়ালি উৎসবে আমার কোনো বিরোধিতা নেই, হিন্দি গান শোনা, পাকিস্তানি গান শোনা, ইংরেজি গান শোনা, সঙ্গীত বা সংস্কৃতির সাথে কোনো বিরোধিতা নাই। কিন্তু আমার কাছে আজকে তো আমাদের ভাষার মাস, কাজেই এই যে সৌজন্যতা গুলো, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, এই যে রাষ্ট্রের ঐতিহ্যের প্রতি এই যে বডি ল্যাঙ্গুয়েজটা, তো এখন এটা খুব স্পষ্ট। প্রেস সচিব যেটা বোঝাতে চেয়েছেন বা আমাদের প্রধান উপদেষ্টা যে কোনো নির্বিকার থাকছেন, তার মানে হচ্ছে উনি তো আসলে এই কাজগুলো ওনারা করতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু তার বেশ কয়েকটা ইন্টারভিউতে মনে হয়েছে যে হলে ভালো, না হলে খারাপ। তো আমরা তো সেই গিনিপিগ না, এক্সপেরিমেন্ট করার কথা। একটা দেশ, জাতিকে নিয়ে কেউ এক্সপেরিমেন্ট করবে এবং সেই জাতি, ভাষা, সংস্কৃতি, ইতিহাস সবকিছু বিপন্ন হবে, সেটি খুব অন্যায়। ধরেন আজকে আমরা কিন্তু সকল দিক থেকে বিপন্ন, আমাদের সংস্কৃতি বিপন্ন, আমাদের ঐতিহ্য, ইতিহাস, আমাদের জীবন বিপন্ন। কুয়েটের ঘটনা প্রসঙ্গে বা বর্তমান উত্তপ্ত পরিস্থিতি সম্পর্কে আপনার মন্তব্য একটু জানতে চাই। জি, ধন্যবাদ দর্শকদের এবং কলিমুল্লাহ ভাই আপনাকে এবং ইসমাইল ভাই আপনাকেও। আর আমি একটু দেরিতে ঢুকলাম, আমার এখানে নেটে প্রবলেম হচ্ছিল, যাই হোক পিছিয়ে যাচ্ছি আমরা। তো পুরো বাংলাদেশ আসলে যে গতিতে যাচ্ছে সেই গতিতেই আছি, এখনো ওই কোথাও কারেন্ট চলে যাচ্ছে, নেট চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তবে এই মুহূর্তে আমি যেটা দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে আগামীকাল হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আমাদের মহান ভাষা আন্দোলনের ভাষা দিবস। এবং ভাষা আন্দোলন বা ভাষা দিবস এখনো শুধু আমাদের না, এটা সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষার সম্মান পেয়েছে। কাজে এটা আমাদের জাতি হিসাবে অনেক গর্বের, অহংকারের। আর ভাষা থেকেই আমাদের আসলে স্বাধীনতা সংগ্রাম। তো আজকে দেখছিলাম অনেক জায়গায় কাওয়ালি হচ্ছে, তো এটা খটকা লাগলো যে আসলে কি হচ্ছে। এখন তো প্রশ্ন করা নিষেধ, সরাসরি কিছু বলা নিষেধ, তো সেই জন্য এভাবেই জিজ্ঞেস করতে চাই যে আসলে কি হচ্ছে। 21শে ফেব্রুয়ারি যে গানটি আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটি কি বাজতে শুনেছেন কোথাও? না শুনিনি, সেটাই বলছিলাম যে আগের দিন আমাদের যে মানে বহু বছরের অভ্যেস, সেটা হচ্ছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটা বাজে, কবিতা উৎসব হয়, বিভিন্ন চ্যানেলে 21শে ফেব্রুয়ারি নিয়ে অনেক আলোচনা হয়, সঙ্গীত আয়োজন হয়। তো আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কাওয়ালি আয়োজন হয়েছে। তো সেই জন্য খুব বুঝতে পারছি না, মানে আমি পিছিয়ে আছি না বাংলাদেশ পিছিয়ে আছে, না ইতিহাস পিছিয়ে যাচ্ছে। এগুলো অনেক পীড়াদায়ক, বেদনাদায়ক চিন্তার অবস্থা। তো এখন আসলে কোন বিষয়ে চিন্তা করব সেটাও একটা কনফিউশনের ব্যাপার। এখন ধরেন বাসের মধ্যে ডাকাতি হয়ে যাচ্ছে, বাসের মধ্যে প্যাসেঞ্জারের সামনে নারীরা ধর্ষিত হচ্ছে, তো সেই দিকে পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী, যদিও বেশি বলাও খারাপ, তাদের কোনো মনোযোগ নেই, কিন্তু ওনারা ব্যস্ত আছেন ডেভিল হান্ট নিয়ে।